গিজার গ্রেট পিরামিডকে নিয়ে আমাদের সবারই তো একটা আগ্রহ আছে, তাই না? ইতিহাসের অন্যতম সেরা এক ইঞ্জিনিয়ারিং রহস্য, মানে আজ থেকে ৪,৫০০ বছর আগেকার মানুষ কিভাবে এমন এক বিশাল স্থাপত্য তৈরি করেছিল যা আজও আমাদের অবাক করে। চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। ভাবা যায় এই পিরামিডটা বানাতে প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক লেগেছিল। আর ওজনের কথা শুনলে তো মাথা ঘুরে যাবে, প্রায় ৬০ লক্ষ টন। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কোনটা জানেন? এই বিশাল কাজটা শেষ করতে সময় লেগেছিল মাত্র ২০ বছর। মানে হিসাব করলে দেখা যায় দিনরাত যদি কাজ চলে তাহলে প্রতি কয়েক মিনিটে একটা করে পাথর নিখুঁতভাবে বসাতে হয়েছে। এটা কিভাবে সম্ভব? তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, সেই সময়ে মানে আজ থেকে ৪,৫০০ বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই এই অসম্ভব কাজটা কিভাবে সম্ভব হলো। চলুন এই রহস্যটাই আজ আমরা ভেদ করার চেষ্টা করি। তো এই চ্যালেঞ্জটা শুধু এর বিশাল আকারের ছিল না, আসল চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায়। পিরামিডের সাইজ তো আমাদের অবাক করেই, কিন্তু তার থেকেও বেশি অবাক করার মতো বিষয় হলো এর অবিশ্বাস্য প্রিসিশন বা নির্ভুলতা। মানে যে ধরনের নির্ভুলতার কথা আমরা বলছি সেটা আজকের দিনের টেকনোলজিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। যেমন ধরুন এর দিকটা একেবারে আসল উত্তর মেরু থেকে মাত্র 0.057 ডিগ্রি এদিক ওদিক, কিংবা ধরুন এর ১৩ একরের বিশাল ভিত্তিটা পুরোটা মাত্র 2.1 সেন্টিমিটারের মধ্যে সমান। আর পাথরের জয়েন্টগুলো সেগুলো তো এতটাই নিখুঁত যে আজকালকার অনেক আধুনিক গাঁথুনির চেয়েও ভালো। কিন্তু প্রশ্ন হলো তারা এই অবিশ্বাস্য প্রেসিশনটা আনল কিভাবে? এর পেছনের মূল কারণটাই ছিল তাদের নিখুঁত পরিকল্পনা আর একেবারে নির্ভুল মাপজোখের সিস্টেম। দেখুন, প্রাচীন মিশরের সার্ভেয়াররা, যাদেরকে বলা হতো দড়ি প্রসারক, তারা কিন্তু এক কথায় জিনিয়াস ছিলেন। নামটা শুনেই বোঝা যাচ্ছে তারা দড়ি ব্যবহার করে নিখুঁতভাবে সব মেপে নিতেন। কোনো লেজার বা জিপিএস নয়, সাধারণ কিছু যন্ত্রপাতি আর আকাশে তারা দেখেই তারা এই কাজটা করতেন। যেমন ধরুন, দিক ঠিক করার জন্য তারা রাতের আকাশে কিছু নির্দিষ্ট তারা দেখতেন। আর এই নিখুঁত মাপঝোঁকের পেছনে তাদের একটা স্ট্যান্ডার্ড একক ছিল, নাম রয়্যাল কিউবিট। এটা প্রায় 52.3 সেন্টিমিটারের মতো লম্বা, আর এটাকে আবার ছোট ছোট ভাগে ভাগ করা হতো, যেমন পাম আর ডিজিট। এর ফলে হয়েছিল কি, পুরো প্রজেক্টে সবাই একই মাপ ব্যবহার করতে পারত আর সবকিছু একদম নিখুঁত হতো। আর তাদের কাজ যে কতটা পারফেক্ট ছিল সেটা কিন্তু আজকের দিনের আধুনিক সার্ভে করেও প্রমাণ করা গেছে। পিরামিডের দিকগুলো এতটাই সঠিক যে আসল উত্তর মেরু থেকে এর বিচ্যুতি মাত্র 3.4 আর্ক মিনিটেরও কম। ভাবা যায়, এটা সত্যি অবিশ্বাস্য। আচ্ছা, প্ল্যানিং তো হলো, কিন্তু এত বড় আর শক্ত পাথর কাটতে আর সরাতে তারা কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করত? আমাদের অনেকেরই ধারণা তাদের টুলস খুব সাধারণ ছিল, কিন্তু আসল গল্পটা কিন্তু আরও অনেক বেশি ইন্টারেস্টিং। দেখুন, মিশরীয়রা কিন্তু সাধারণ নরম তামা ব্যবহার করত না। তাদের গোপন অস্ত্র ছিল আর্সেনিক্যাল কপার, মানে তামার সাথে আর্সেনিক মেশানো একটা অ্যালয় বা সংকর ধাতু। আর এটা সাধারণ তামার চেয়ে অনেক বেশি শক্ত আর টেকসই ছিল। কাজ করতে করতে এটা আরও কঠিন হয়ে যেত। তাদের কাছে কিন্তু সব ধরনের কাজের জন্য আলাদা আলাদা টুলস ছিল। যেমন ধরুন ফিনিশিংয়ের জন্য বাটালি, চুনাপাথর কাটার জন্য বড় বড় করাত, এমনকি পাথর ফুটো করার জন্য ড্রিলও ছিল। তবে আসল ম্যাজিকটা ছিল অন্য জায়গায়, সেটা হলো কোয়ার্টজ বালি। এই বালিটা আসলে অ্যাব্রেসিভ বা ঘষার কাজে লাগত। মানে তামার টুল দিয়ে চাপ দিয়ে এই বালি দিয়েই আসলে শক্ত চুনাপাথর, এমনকি গ্র্যানাইট পর্যন্ত কাটা হতো। সো আসল কাটার কাজটা তামা নয়, বালিই করত। আচ্ছা, পাথর তো কাটা হলো, কিন্তু এই লক্ষ লক্ষ টন ওজনের বিশাল বিশাল ব্লকগুলো খনি থেকে পিরামিডের চূড়া পর্যন্ত নেওয়া হলো কিভাবে? এটা তো ছিল রীতিমত এক মহাযজ্ঞ। আর এই ব্যাপারে আমাদের কাছে কিন্তু সরাসরি প্রমাণও আছে। প্রত্নতাত্ত্বিকরা কিছুদিন আগে ৪,৫০০ বছরের পুরনো একটা প্যাপিরাস পেয়েছেন। এটা আসলে মেরের নামের একজনের লগবুক বা ডায়েরি। আর সেখানে একেবারে পরিষ্কার করে লেখা আছে কিভাবে তুরা খনি থেকে চুনাপাথরের ব্লক জাহাজে করে গিজার পিরামিডে নিয়ে আসা হতো। মানে তাদের সাপ্লাই চেন কতটা অসাধারণ ছিল তার একটা জীবন্ত প্রমাণ এটা। তাহলে একটা পাথরের পুরো জার্নিটা কেমন ছিল? প্রথমে তুরা আর গিজার খনি থেকে পাথর কাটা হতো, এরপর নৌকায় করে নীল নদ পার করে আনা হতো, তারপর কাঠের স্লেজের উপর চাপিয়ে সেগুলোকে টেনে নিয়ে যাওয়া হতো। আর এখানেও একটা দারুণ ট্রিক ছিল, ঘর্ষণ কমানোর জন্য তারা সম্ভবত ভেজা বালির উপর দিয়ে স্লেজ টানত। আর একদম শেষে র্যাম্প ব্যবহার করে পাথরগুলোকে ওপরে তোলা হতো। কিন্তু র্যাম্পটা ঠিক কেমন ছিল? এত উঁচুতে পাথর তোলা তো সহজ কথা না। বেশিরভাগ বিজ্ঞানী এখন যেটা মনে করেন সেটা হলো তারা একটা হাইব্রিড র্যাম্প সিস্টেম ব্যবহার করেছিল।
মানে পিরামিডের নিচের দিকের জন্য বাইরে একটা বিশাল সোজা র্যাম্প ছিল আর ওপরের অংশে পাথর তোলার জন্য পিরামিডের ভেতরেই একটা সরপিল বা প্যাঁচানো র্যাম্প বানানো হয়েছিল। তো যন্ত্রপাতি পরিকল্পনায় এই সব কিছু তো আমরা দেখলাম, কিন্তু সত্যি বলতে কি পিরামিড বানানোর আসল টেকনোলজি কোনো টুল বা র্যাম্প ছিল না। তাদের সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের অবিশ্বাস্য সাংগঠনিক ক্ষমতা। এই কাজটা আসলে যে কতটা কঠিন ছিল সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। ১৯৭৮ সালে একদল জাপানি গবেষক চেষ্টা করেছিলেন প্রাচীন মিশরীয়দের মতো করে একটা ছোট পিরামিড বানাতে, কিন্তু জানেন কি হয়েছিল? তারা পুরোপুরি ব্যর্থ হন। শেষ পর্যন্ত তাদের আধুনিক ক্রেন আর যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছিল। এ থেকেই বোঝা যায় মিশরীয়দের দক্ষতা কোন পর্যায়ে ছিল। তার মানে ব্যাপারটা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের ছিল না, আসল চ্যালেঞ্জটা ছিল ম্যানেজমেন্টের। হাজার হাজার কর্মীকে একসাথে সমন্বয় করা, বিশাল একটা সাপ্লাই চেইন চালু রাখা আর কোয়ালিটি কন্ট্রোল করা, এই সাংগঠনিক চ্যালেঞ্জগুলো কিন্তু প্রকৌশলগত চ্যালেঞ্জের চেয়ে কোনো অংশে কম ছিল না। শেষ পর্যন্ত গ্রেট পিরামিড তাহলে কিসের প্রতীক? এটা আসলে নিখুঁত পরিকল্পনা, সিস্টেম থিঙ্কিং আর সাধারণ যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারের এক অসাধারণ নিদর্শন। মিশরীয়দের আসল প্রতিভা কোনো এলিয়েন টেকনোলজি বা হারিয়ে যাওয়া প্রযুক্তিতে ছিল না। তাদের প্রতিভা ছিল জানা কৌশলগুলোকেই এতটা কার্যকরভাবে ব্যবহার করা আর মানব সম্পদকে এমনভাবে সংগঠিত করা যা এর আগে কেউ কল্পনাও করতে পারেনি। তাহলে দেখা যাচ্ছে পিরামিড কোনো হারিয়ে যাওয়া প্রযুক্তি দিয়ে তৈরি হয়নি, বরং যা সম্ভব ছিল তাকেই দক্ষতার শিখরে নিয়ে গিয়ে এটা তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, সেই একই রকম ফোকাস আর একাগ্রতা নিয়ে যদি আমরা আজ কাজ করি তাহলে আমরা কি না অর্জন করতে পারি?